নমস্কার সবাইকে। আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি দ্য সোশ্যাল বাংলা চ্যানেলের পর্দায়। আজকে আমাদের সঙ্গে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন। আজকে ওনার সঙ্গে আমরা কথা বলতে চলছি একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে গত 2-3 দিন আগে আরএলডি এক নামধারী একটি পার্টি প্রেস ক্লাবে একটি প্রেস মিট করে তাদের আত্মপ্রকাশ করেছে এবং কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু এখন আমাদের এই পার্টির ত্রিপুরা বিজেপি প্রদেশ পার্টির এখনো প্রেসিডেন্ট এখনো ডিক্লেয়ার হয়নি, তো আমি আমাদের সঙ্গে যে আছেন মিস্টার কমল দে, উনি একজন অভিজ্ঞ পুরানো রাজনীতিবিদ। উনি বিজেপির সঙ্গে বহু বছর ধরে যুক্ত, বহু মানুষকে উনি পার্টিতে জয়েন করিয়েছেন, এমনকি অনেক বিধায়কও হয়তো ওনার হাত ধরে এখন বিধায়ক হয়েছেন, এই পার্টিতে জয়েন করেছিলেন। তো উনি হচ্ছেন ত্রিপুরা বিজেপি স্টেট কমিটির একজন মেম্বার, পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস প্রভারী। তো আজকে এই কমলবাবু থেকে আমরা জানবো যে আরএলডি নামে এই পার্টি কেন্দ্রীয় বিজেপি সরকারের সঙ্গে অ্যালায়েন্সে থাকার পরেও ত্রিপুরাতে এসে তাদের সংগঠন মজবুত করার জন্য চেষ্টা করছে, তাদের প্রসার বিস্তার শুরু করেছে। তো এই বিষয়ে উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, অনেক বছর ধরে রাজনীতি করছেন। ওনার কি অভিমত, এটা কিভাবে ওনারা নিচ্ছেন এবং এটা কি বিজেপির জন্য আদৌ চ্যালেঞ্জিং, সেটা আমরা ওনার থেকে শুনবো। নমস্কার কমলদা, আপনাকে দ্য সোশ্যাল বাংলা চ্যানেলের পর্দায়। নমস্কার আপনাদের চ্যানেলের সকল সদস্যকে এবং আপনাদের চ্যানেল যারা দেখে এবং রাজ্যবাসীকে নমস্কার জানাচ্ছি। দেখুন, আরএলডি নামে আমিও দেখেছি, প্রেস মিডিয়া আপনাদের মাধ্যমে দেখেছি, নতুন দল। কিন্তু যারা এই দল কে সে ব্যক্তি এসেছিল হবে তাদের কোনো কমিটির লোক, এটা কোনো বিষয় নয়। গণতন্ত্রের রাষ্ট্র, গণতন্ত্রের রাজ্য, আমাদের রাজ্যে সকলকে ওয়েলকাম জানাই। আমরা কারোর বিরোধিতা করি না। যার যার রাজ্য রাজনীতিক রাজ্য কার্যক্রম করবে, এতে আমাদের বিরোধিতা করার কি আছে। এবং এমন কোনো প্রতিভাবান রাজনীতিবিদ এখানে নেই, বা এমন কোনো রাজনীতিবিদ নেই যে তার জন্য আমাদের চিন্তা করতে হবে। চিন্তার কোনো বিষয় নেই। আর ত্রিপুরা রাজ্যে সকল দলেরই কাজ করার অধিকার আছে। ভারতবর্ষের রাজনীতি এটা তো বিদেশ থেকে আসেনি, এই দেশেরই রাজনীতির একটা দল, তো তাদের সামাজিক কাজ করবে, এতে আমাদের বলার নেই, করুক, আমাদের কোনো অসুবিধা নেই। বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থা, যেহেতু এখনো পার্টির প্রেসিডেন্ট ডিক্লেয়ার হয়নি, এর যে মানে কার্যধারাটা এটা কে নির্ধারণ করছেন? দেখুন, পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার হয়নি বলতে, আমাদের পার্টি প্রেসিডেন্ট অলরেডি আছে, রাজীব বাবু। আমাদের প্রেসিডেন্ট তো রাজীব বাবুই আচ্ছা, বর্তমানে আছেন। যখন হবে হবে, দেখা যাবে। ওনার নেতৃত্বে রাজ্যে আমরা দুইটা নির্বাচন জিতেছি, আমরা বিধানসভায় জিতেছি, ভালো ভোট পেয়েছি, আমাদের সরকার হয়েছে, লোকসভাতে দুইটা এমপি জিতেছে, বিপুল ভোটে জিতেছে। সিপিএম কে আমরা পিছিয়ে ছেড়ে দিয়েছি এবং কংগ্রেস তো নেই, ময়দানেই নেই, অন্যান্য দলও নেই। তো রাজীব বাবু আমাদের প্রেসিডেন্ট, যতদিন থাকবেন থাকবেন, যখন নতুন প্রেসিডেন্ট আসবে আসবে, এতে আমাদের সংগঠনে কোনো কিছু আসে যায় না। সংগঠন প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট কাজ চালাচ্ছে এবং খুব ভালো কাজ চলছে। আপনার মন্ডলের কমিটি হয়ে গেছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, মন্ডল কমিটি হয়েছে, ভালো কমিটি হয়েছে, আমার বিধায়করা কাজ করছে, আমাদের কর্পোরেটররা কাজ করছে, বিভিন্ন জেলাতে যারা কর্পোরেটর, মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েতের যারা সদস্য আছে তারা কাজ করছে, পঞ্চায়েত আছে, আমাদের পঞ্চায়েতে কাজ হচ্ছে, পঞ্চায়েত সদস্যরা কাজ করছে, আমাদের ভূতগুলি কাজ করছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে রাজীব বাবুর নেতৃত্বে আমাদের পার্টি। এবং রাজীব বাবুর নেতৃত্বে পার্টি এখন পর্যন্ত আছে। যখন দেবে নতুন প্রেসিডেন্ট আসবে, ওয়েলকাম করবো আমরা, আবার সবাই মিলে আবার কাজ করবো। আমাদের পার্টিতে এরকমই থাকে, আমাদের সাংগঠনিক দল এবং মজবুত দল। আমাদের দলের সঙ্গে অন্য কোনো দলের তুলনা হয় না। আমাদের দল হচ্ছে জনগণের জন্য, জনগণ দ্বারা পরিচালিত দল, জনগণের মধ্যে দিয়ে আমাদের দল এসছে, যার জন্য এই দলের নাম ভারতীয় জনতা পার্টি। দেখবেন যে কোনো মোর্চার ক্ষেত্র দেখবেন আগে ভারতীয় জনতা পার্টি লেখা আছে। তো এটা ভারতীয় জনতা পার্টির একটা সংগঠন এবং এই সংগঠনের সভাপতি পরিচালনা করছে, আবার যে নতুন সভাপতি আসবে উনি পরিচালনা করবেন। বর্তমানে স্টেটের বিরোধীদের অবস্থানটা আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে সিপিএম? কারণ ওনাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছেন,
ধর্নাগুলি কতটুকু ওদের মানে সঠিক সে বিষয়ে আমাদের টিপ্পণী করা ঠিক হবে না, সেটা আপনারা একটু যদি বলেন আপনাদের দৃষ্টিকোণ। দেখুন, সিপিএম এর বিষয়ে যদি বলেন, এরা এই রাজ্যে সরকার পরিচালনা করেছে, বাস্তব যেটা সবাই জানে, যে সরকার পরিচালনা করেছে, লম্বা সময় পেয়েছে, কিন্তু লম্বা সময়ের মধ্যে তাদের উন্নয়নমূলক কাজগুলি মানুষের চোখে কিন্তু পড়েনি। তারা বলেছে আমরা ওইটা করেছি, কিন্তু দেখা গেছে রাস্তাঘাট সেরকম কিছু ছিল না। অটলজি সরকার আওয়াজ পর প্রধানমন্ত্রী সড়ক যোজনা দেওয়া হয়েছে, কিছু রাস্তা হয়েছে, যার ফলে সেই সময় কিছু রাস্তা করতে পেরেছে। কিন্তু সিপিএম এর সরকারের দ্বারা এই রাজ্যে কোনো রাস্তাঘাট হয়নি। আপনি হাইওয়ে যদি দেখবেন অনেক আগের থেকে, কংগ্রেসের যখন সরকার প্রথম ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয় তারপরে কিছু রাস্তা হয়েছিল, তারপর এটাকে কিছুটা প্রসার করেছে, কিন্তু বড় কোনো রাস্তা, নতুন রাস্তা তারা করতে পারেনি। ত্রিপুরা রাজ্যের মানুষকে ভালো ঘর দিতে পারেনি, ত্রিপুরা রাজ্যের মানুষের বাড়ি বাড়ি জল দিতে পারেনি, এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর থেকে শুরু করে যে কোনো শহরের সৌন্দর্যায়ন করা, এটা তারা করতে পারেনি। রেল যোগাযোগ আনতে পারেনি, রেল একটা জিনিস ছিলই না আমাদের রাজ্যের। রেল মানে ছিল স্বপ্ন, রেল মানে ছিল মডার্ন ক্লাব এবং কোনো অনেক ক্লাবের মধ্যে যাও, রেল হবে। এবার রেল হয়েছে, চলো আমরা একটা দুর্গাপূজায় রেল দেখতে যাই। হ্যাঁ, এটা কি ধরনের রেল ছিল আপনারা জানেন? খেলনার রেল ছিল, সেগুলি দেখতে যেতাম আমরা। এই পরিস্থিতি ছিল। এখন তো চাক্ষুষ সবাই রেল দেখছে, এবং রেল মানে ভারতবর্ষের মানে কি বলবো, বড় বড় রাজ্যের সঙ্গে তুলনা করে রেল চলছে। দুরন্ত চলছে, আগরতলা টু দিল্লি, আগরতলা টু চেন্নাই, আগরতলা টু বেঙ্গালুর, আগরতলা টু হায়দ্রাবাদ, আগরতলা টু দেওঘর, এরকম বিভিন্ন, আগরতলা টু কলকাতা, আগরতলা টু গুয়াহাটি। মানে কোথায় যাবেন আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায়, আগরতলা টু আবার বোম্বাই, মানে মুম্বাইতে যাওয়ারও ব্যবস্থা হয়েছে। মানে এতগুলি রেল ভাবা যায়? আমরা কখনো ভাবি না। ওই দিন আমি মাতার বাড়িতে যাচ্ছিলাম, মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে আমাদের পরিবার নিয়ে, তখন আমার ভাই বলছিল যে 10-12টা রেল রাস্তায় দাঁড়িয়ে আছে আগরতলা স্টেশনে। আমি বললাম তুই বলিস কি? আমি যখন উঠি, এরপরে উপরে যখন ওই আমরা উপর দিয়ে যখন এসকেলেটার, আগরতলাতে এসকেলেটারের মাধ্যমে রেল স্টেশনে উঠা যায়, রেল স্টেশনের এই পার থেকে ওই পার যাওয়া যায়, এটা একটা বড় ঘটনা ত্রিপুরা রাজ্যের জন্য। এই এসকেলেটার যখন উঠছিল, ও নজর করেছে সবগুলি রেল দেখা যাচ্ছে, 10-15টা রেল দাঁড়িয়ে আছে আগরতলা শহরে, এই বাধারঘাট স্টেশনে। এটা ভাবা যায় কখনো? আবার আমাদের আগরতলা থেকে বাংলাদেশ পর্যন্ত রেলের রাস্তা হয়ে গেছে, বিভিন্ন কারণে এখনো হচ্ছে না, বাংলাদেশের কারণে এটা হচ্ছে না, কিন্তু আমরা না হলে এটা উদ্বোধন করে দিত আমাদের প্রধানমন্ত্রী। তো এই ধরনের কাজ ত্রিপুরা রাজ্যে হয়েছে। সিপিএম স্বপ্ন দেখতে পাইনি। এই সিপিএম পার্টি একমাত্র পার্টি যে ত্রিপুরা রাজ্যকে ঝুলিতে ঢুকিয়ে রেখেছে। আমাদের দেখবেন দিদিরা, মারা দেখবেন পানের বাটা যেরকম ঝুলিতে রাখে, লুকিয়ে লুকিয়ে খুলে খায়, এরকম ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে ছিল। লুকিয়ে লুকিয়ে খেত। ত্রিপুরাকে প্রসার করা, ত্রিপুরাকে ভারতবর্ষের সামনে তুলে ধরা, ত্রিপুরাকে পৃথিবীর বুকে তুলে ধরা, এটা তাদের স্বপ্ন ছিল না। তো আমাদের রাজ্যে রেল যোগাযোগ ছিল না, এখন রেল যোগাযোগ হয়েছে। তাছাড়া আপনি দেখবেন রাস্তার সঙ্গে এখন আরেকটা বিষয় হচ্ছে প্লেন। ত্রিপুরা রাজ্যে এয়ারপোর্টগুলি, এবং আপনারা শুনছেন কৈলাস শহরের নতুন এয়ারপোর্টটা আবার চালু, পুরানো এয়ারপোর্টটা চালু হবে, কাজ চলছে। খোয়াইও সম্ভাবনা খুব বেশি, কমলপুরের সম্ভাবনা বেশি। কিন্তু ত্রিপুরা রাজ্যে আগে ফ্লাইট 1টা বা 2টা ছিল। সিপিএম এর সময় কালোবাজারি হতো টিকিট, ফ্লাইটের টিকিট। সিবিআই তদন্ত পর্যন্ত হয়েছে এই ফ্লাইটের টিকিট নিয়ে। আমরা আন্দোলন করেছিলাম, তারপরে সিবিআই তদন্ত হয়েছে। অনেক ঘটনা ঘটে গেছে ফ্লাইটের টিকিট। এখন ফ্লাইটের টিকিট নিয়ে চিন্তা করতে হয় না। অতি অল্প টাকায় আপনি গুয়াহাটি যেতে পারেন, আপনি মণিপুর যেতে পারছেন, আপনি ত্রিপুরা থেকে চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বে, মহারাষ্ট্র, যে কোনো জায়গায় আপনি যেতে পারছেন। কলকাতা তো বলেই লাভ নেই, যখন তখন উড়িষ্যা আপনি যেতে পারছেন। সব জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের রাজ্যে ফ্লাইটও এখন অনেকগুলি চলছে। এই যোগাযোগ ব্যবস্থা, তাছাড়া টেলিফোন যোগাযোগ নেটওয়ার্কের কি অবস্থা ছিল
সিপিএম এর সরকারের সময়। আজকে আমাদের মোবাইল যেখানে সেখানে, পাহাড়ে যত পাহাড়ে উঠুন আপনি নেটওয়ার্ক পাবেন। এই যে নেটওয়ার্কের ব্যবস্থা আমাদের রাজ্যে খুব খারাপ অবস্থা ছিল, এই ব্যবস্থা, নেটের ব্যবস্থাও আজকে ভালো হয়েছে। বাড়িয়ে বাড়িয়ে কম্পিউটার, বাড়িয়ে বাড়িতে নেট ব্যবস্থা, সর্বপ্রকার সুবিধা আমাদের রাজ্যে আমাদের সরকার করছে। এখন কি হচ্ছে, এই রাজ্যে আপনি দেখবেন, পাহাড়ে যদি যান দেখবেন আগে ছোট ছোট টংবরে তারা বাস করত, এখন পাকা বাড়িতে বাস করে, সঙ্গে আবার লেট্রিন, পাকা লেট্রিনও পাহাড়ের মধ্যে। পাহাড়ে রিয়াং, চাকমা, লুসাই, হালাম, জমাতিয়া, নোয়াতিয়া যারা আছে, যারা ত্রিপুরী, তারা যারা দেববর্মা, তারা আজকে পাকা বাড়িতে বাস করে। এই যে ডারলং, তারা পাকা বাড়িতে বাস করে, আজকে তাদের বাড়িতে ল্যাট্রিন আছে। এবং রাত 11টা 12টা পর্যন্ত বাচ্চারা, ছেলে মেয়েরা পড়াশোনা করে একমাত্র লাইটের কারণে। এক সময় লাইট ছিল না ত্রিপুরা রাজ্যে, এই গত 10 বছর আগে লাইটের, পাহাড়ে লাইট ছিল না, কারেন্ট ছিল না। কলা গাছের মধ্যে একটা তার থাকতো, আর একটা তার থাকতো ওই বড় লাইনের উপর, কারেন্টের লাইনের উপর। এখন এই ব্যবস্থা নেই, ফ্রি মাগনা যাকে বলে আমরা বাংলা ভাষায় ফ্রি, এই কানেকশনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে। এমন কোনো পাহাড়ে বাড়িঘর নেই যে জলের ব্যবস্থা হয়নি। কোথাও নল গেছে, ট্যাপ রেডি, মেশিন শুধু জল দেবে, মেশিন ঘর হচ্ছে। এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে আজকে পাহাড় এবং সমতলে, পাহাড় এবং সমতল একসঙ্গে চলছে উন্নয়ন। বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে আপনারা কি কাজ করেছেন বা কতটুকু আপনার জানা আছে? দেখুন আমি বলি, এই রাজ্যে বেকার, আমি বলবো না বেকার, এটা অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী সেই সময়ের মানিক সরকারের কথা। বেকার আমি বলি না, বেকার কথাটা বলা খুব পাপ কথা আমার কাছে। আমি যেহেতু একজন যুবক, আমি যেহেতু যুবক আছি এবং থাকবো, যুবক মানসিকতার জন্যই আমাকে সবাই যুবকই চিনি। তো আমি অ্যাকচুয়ালি কোনো ছেলে মেয়েকে বেকার বলি না। সকলের হাত পা চোখ মুখ সব দিয়েছে ভগবান, সর্বপ্রকার সবকিছু দিয়েছে, মা বাবার আশীর্বাদ সঙ্গে দিয়েছে, আমাদের সকলের আশীর্বাদ তাদের সঙ্গে আছে। তো বেকার বলবো না, কর্মসংস্থান। এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে যারা যুবক, তাদের জন্য আমাদের সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বিভিন্নভাবে। মুদ্রা লোনের মাধ্যমেই বলুন, আপনার এন্টারপ্রিনারশিপের মাধ্যমেই বলুন, বিভিন্ন কি বলবো, সারা দেশ থেকে বিভিন্ন শিল্পপতিরা আমাদের রাজ্যে আসছে এবং শিল্পের ব্যবস্থা করছে। সেখানে এখন ভুজংনগরে, কি বলবো, কাঁঠালতলিতে, নিমবাগে, ধর্মনগরে, কুমারঘাটে আপনি অবাক হয়ে যাবেন, সব জায়গায় ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়েছে বিশাল আকারে। বাইরে থেকে এখন এমন হচ্ছে, রাবারের এত ফ্যাক্টরি হচ্ছে, এখন আমরা লিকুইড দিতে পারছি না রাবার, এরকম অবস্থা। আমার সঙ্গে অনেক ইন্ডাস্ট্রির মানুষের কথা হয়, বন্ধুত্ব আছে, তারা বলছে যে এত ইন্ডাস্ট্রি হচ্ছে, এখন রাবার লিকুইড দিতে পারছে না আমাদেরকে, এরকম অবস্থা হচ্ছে। আচ্ছা, আপনি ইন্ডাস্ট্রির কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে একটা কথা জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে যে আরএলডি পার্টি এসেছিল, ওনাদের মানে জাস্ট ওনাদের কথা ছিল, ওনাদের মেইন ওদের দাবি ছিল যে রাজ্যে কিনা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মানে ছোট ইন্ডাস্ট্রি, কেউ এককভাবে যদি ছোট ইন্ডাস্ট্রি করতে চায় বা কোনো ফার্ম শুরু করতে চায়, সেটা কিনা হচ্ছে না। এবং তারা বলছে যে এটার জন্যই ত্রিপুরার অর্থনীতিটা একটু পিছিয়ে আছে। এই ব্যাপারে আপনার কি অভিমত? দেখুন, যিনি বলেছেন, ওনাকে যেভাবে ব্রিফিং দিয়েছে তাদের লোকরা সেভাবে বলেছে। যারা ব্রিফিং দিয়েছে তারা কোন দল করতে জানি না আগে, কিন্তু তারা নতুন, আমি বলবো না এরকম প্রতিভান, এরকম বড় কোনো নেতৃত্বের কোনো আনাগোনা নেই এখানে। যারা বলছে ব্রিফিংটা সঠিকভাবে হয়নি, আমাদের এখানে এখন স্বাগতের মাধ্যমে, স্বাগত একটা কি বলবো অ্যাপের মাধ্যমে আপনি গিয়ে সেখানে একটাই কাগজ জমা দেবেন আর একটা কাগজে সবকিছু পেয়ে যাবেন। যে কোনো ইন্ডাস্ট্রি আপনি করতে পারেন যে কোনো সময়। স্মল ইন্ডাস্ট্রি মানে স্মল ইন্ডাস্ট্রি ত্রিপুরা রাজ্যে এখন মহিলারা করছে, প্রচুর স্বসহায়ক দলের মতন ছোট ছোট ইন্ডাস্ট্রি করছে, স্মল ইন্ডাস্ট্রি। আচারের ফ্যাক্টরি, যেটা ওরা বলছিল, আমি দেখছিলাম, প্লেসমেন্ট দেখেছি, আচারের ফ্যাক্টরি বলুন, চানাচুরের ফ্যাক্টরি বলুন, বিভিন্ন হাতে বানানো, যা বলছিল স্কিলের বিভিন্ন হাতে বানানো বিভিন্ন ফ্যাক্টরি ত্রিপুরা রাজ্যে আছে। বাইরের কি বলবো পেকিং আইটেম এখন ত্রিপুরাতে খুব কমই আসে,
অন্য রাজ্যের বড় বড় কোম্পানিগুলি আসছে, কিছু আসছে, কিন্তু লোকাল প্রোডাকশন বেশি। লোকাল মা বোনদের হাতের জিনিসই আমরা এখন বাজারে বেশি পাই। এটা আমাদের রাজ্যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ডক্টর মানিক সাহার কারণে আজকে এটা হয়েছে। প্রধানমন্ত্রীজির আশীর্বাদ, নরেন্দ্র মোদীজির আশীর্বাদের কারণে আজকে এই লোকাল প্রোডাক্ট, লোকাল টু ভোকাল, এই যে কথাটা, এটা পুরো সাকসেস ত্রিপুরা রাজ্য হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এত পরিমাণে স্বসহায়ক দল এবং তাদের প্রোডাকশন জিনিসপত্র আজকে বাজারে। আপনি মেলা দেখবেন কতগুলো, আমাদের প্রত্যেক মাসে প্রায় একটা দুটা করে মেলা আছে, প্রত্যেক 2 মাসে 1 মাসে একটা মেলা হচ্ছে, গ্রামে গঞ্জে মেলা হচ্ছে, সেখানে দেখবেন স্টলগুলি কার। এবারও যে বৈশাখী মেলাগুলো, আমি যুব সমাজের এখানে বা এই ইয়ের মধ্যে দেখলাম, বৈশাখী মেলাতে 99%, 100% বলছি না, 99% লোকাল প্রোডাক্ট দিয়ে প্রত্যেকটা রুমে 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 রুমে। আমরা জিজ্ঞেস করলাম, আমি আপনারা এই প্রোডাক্ট কিনে আনলেন নাকি? তো আপনি গায়ে দেখছেন এটা আমাদের প্রোডাক্ট, আমরা তৈরি করছি। এই যে ডেভেলপ, এটা বিগত দিনে ছিল না। নতুন দল, তারা জানি না তারা কোথায় থেকে জানকারি নিয়েছে, কি জানে, কিছুই জানে না, শুধু বলছে। যাই হোক, তাদেরকে দোষী না, যা বলেছে, উনি হিন্দিভাষী লোক, উনি এতটা খবরাখবরও নেন, যিনি এসছেন যতটুকু পেয়েছেন তাই বলে গেছেন। তো এটাও ঠিক, ত্রিপুরা রাজ্যের উন্নয়নে ভারতীয় জনতা পার্টি, বিজেপির ভূমিকা চিরজীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। নরেন্দ্র মোদীজির কথা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, ডক্টর মানিক সাহার কথা স্বর্ণ অক্ষরে লিখে থাকবে, বিপ্লব বাবুর কথা স্বর্ণ অক্ষরে লিখে থাকবে। চাকরি বাকরির ক্ষেত্রে আগে ছিল সিপিএম পার্টি, তাদের বড় বড় রাঘব বোয়ালদের ছেলে মেয়েদের, আদিবাসী নেতাদের ছেলে মেয়েরা কিন্তু চাকরি পায়নি, আপনি জেনে রাখবেন। তাদের বড় বড় রাঘব বোয়াল, যারা রাঘব বোয়াল, কেউ মন্ত্রী, এমএলএ, কেউ এলসিডিসি, তাদের ছেলে মেয়েরা অথবা তাদের স্টেট কমিটির লোকের ছেলে মেয়েরা কেউ বাকি নেই, চাকরি নেই তাদের হাতে। 25 বছরে, এর আগেও 10 বছরে নিপেন বাবুর সময় কিছুটা ভালো ছিল। এরপরে কিন্তু নিপেন বাবুর পর দশরথ দেব বাবু যখন আসলো, সেই সময় থেকে চাকরি বাকরির ক্ষেত্রে পলিটিক্যালাইজ হয়ে গেছে। সিপিএম করে এবং সিপিএম এর সর্বশক্তিমান নেতৃত্বের ছেলে মেয়ে চাকরি পেয়েছে, যেখানে দলের মধ্যে তাদের কি বলবো স্ট্রং পজিশন ছিল, তারাই চাকরি পেয়েছে। আপনি মানিকদের আত্মীয় স্বজনের কথা বলুন, তাদের চাকরি হয়েছে। বাদল চৌধুরীর এমন কোনো বাদ নেই, মানে শালিকার শালিকার আবার কি বলবো দেওরের ছেলে মেয়েরও চাকরি হয়েছে, এরকমও ঘটনা আছে। মানে রক্ত থেকে আরো রক্ত যতটুকু গেছে, আত্মীয় স্বজন পরিচিতি, তাদের চাকরি হয়েছে বাদল বাবুর। জিতেন চৌধুরীর আত্মীয় স্বজন ছেলে মেয়েদের চাকরি হয়েছে জিতেন বাবুর। আপনি শঙ্কর বাবুর আত্মীয় স্বজনের চাকরি হয়েছে। এরকম যত তাদের সিপিএম এর ক্যাডার আছে, রতন দাসের আত্মীয় স্বজনের চাকরি হয়েছে, রতন দাসের ফ্যামিলির কেউ বাদ নেই, সে চাকরি বাকরি করে না। ভাইয়ের বয়স হয়ে গেছে, তারপরে ও টিপিএস না টিসিএস দিয়ে চাকরি হয়ে গেছে, বয়স পার উত্তীর্ণ। তাহলে আপনার সরকারে কিভাবে চাকরি হচ্ছে সেটা বলুন। আমাদের সরকার অ্যাড দেয়, অ্যাডের মাধ্যমে ছেলে মেয়েরা কাগজপত্র জমা দেয়, অনলাইন হয়, আবার পরীক্ষাটাও অনলাইন হয়, আবার সেখানে পরীক্ষা নেওয়ার পর নাম্বারগুলিও দিয়ে দেয়। কোথাও আপনার বিনা জানকারি একটা চাকরিও হয় না। গভর্নমেন্ট অফিসার থেকে জনগণ পর্যন্ত সবাই জানে কার চাকরি হচ্ছে, কে পেয়েছে। যারা সঠিকভাবে পরীক্ষা দেয়, যাদের যোগ্যতা আছে, তারা চাকরি পাচ্ছে এবং পাবে। আমরা একটা সিস্টেমই নিয়ে এসেছি। আজকে দেখবেন পড়াশোনার দিকে ছেলে মেয়েদের নজর বেশি, যে আমার চাকরি করতে হবে, ভালো নাম্বার পেতে হবে, আমি আবার পরীক্ষা দিয়ে চাকরি নেব। এই পরিস্থিতি আমরা করতে পেরেছি। এটা করার জন্য আমাদের অনেক সাধনা করতে হয়েছে, এবং এই সাধনা মোদিজির আশীর্বাদ না যদি থাকতো, নরেন্দ্র মোদীজি যদি না থাকতো, আর ডক্টর মানিক সাহার মতন মুখ্যমন্ত্রী যদি না থাকতো, বা বিপ্লব বাবুও করে গেছেন, এবং তারা যদি সেই আশীর্বাদ না দিত, তাদের যদি সেই ক্ষমতা প্রয়োগ না করতো, আমরা কিন্তু পারতাম না।
আচ্ছা, আপনি তো খেলাধুলার সঙ্গে এখন যুক্ত আছেন, ত্রিপুরা স্পোর্টস এর সঙ্গে যুক্ত আছেন, এবং ত্রিপুরা স্পোর্টস এর যে ডেভেলপমেন্ট সেটা আপনি নিজে একটু ব্যক্ত করবেন আমার সামনে। মানে সবকিছু তো আমাদের জানা নেই, কিছু কিছু আমাদের জানা আছে। রিসেন্টলি যে স্টেডিয়ামে যে কিছু ইনোগ্রেশন হয়েছে, যে ট্র্যাকের ইনোগ্রেশন হয়েছে, সিনথেটিক ট্র্যাক, তো ওইগুলি নিয়ে আপনি একটু আমাদের জানকারি দেবেন। ত্রিপুরাতে একটা স্টেডিয়াম হয়েছিল, দশরথ দেববর্মা স্টেডিয়াম, সিপিএম এর সময়। এই স্টেডিয়াম হওয়ার পর সেখানে কোনো খেলার ইনফ্রাস্ট্রাকচার ছিল না, শুধু ঘাসে ভরা মাঠ ছিল, জঙ্গল ভরা হয়ে গেছে, পরে পরে জঙ্গল হয়ে গেছে। ঘাসে ভরা মাঠ ছিল, এরপরে জঙ্গলে পরিণত হয়েছে। না প্লেয়ার ছিল, না পিআই ছিল, না এটাকে দেখাশোনার লোক ছিল, না কোনো ট্র্যাক ছিল। এখন 400 মিটার দৌড়ানোর মতন ব্যবস্থা হয়েছে, হকি হয়েছে, ফুটবল গ্রাউন্ড হয়েছে, সেখানে গ্যালারির ব্যবস্থা হয়েছে, সুইমিং পুল আধুনিককরণ হয়েছে, ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা আগে ছিল, এখন আরো আধুনিক হয়েছে, পড়াশোনা এবং সঙ্গে থাকা, সবকিছু মিলে একটা খেলাধুলার উন্নতি হয়েছে। আপনি দেখবেন এনআরসিসিতে যান, আরসিসিতে এখন আপনি গেলে নেতাজির একটা স্ট্যাচু বসছে। নেতাজি ছিল ছোট্ট একটা নেতাজি, ছোট্ট একটা নেতাজির মূর্তি ছিল, মানে মানসিকতাই ছোট ছিল। এখন দেখবেন বড় একটা মূর্তি বসাচ্ছে, আবার বিবেকানন্দের মূর্তি বসাবে। যেহেতু স্বামীজি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন, উনি বলতেন খেলাধুলা করো, ওইটা আসছে। তাছাড়াও ত্রিপুরা রাজ্যে খেলাধুলার অবস্থা খুব খারাপ ছিল। অলিম্পিক একটা অ্যাসোসিয়েশন ছিল, যে অ্যাসোসিয়েশনের কে প্রেসিডেন্ট কেউ জানতো না, সময় সময় প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যেত। সেক্রেটারি ছিল, তার আন্ডারে তার নামে সর্বস্ব অ্যাসোসিয়েশন, তার আত্মীয় স্বজনের নামে সর্বস্ব অ্যাসোসিয়েশন, সবগুলি একটা ঘোটালা ছিল। প্রচুর টাকা আসতো, ত্রিপুরার ছেলে মেয়েরা খেলতে যেতে পারতো না ত্রিপুরা থেকে। ত্রিপুরার ছেলে মেয়েদের ত্রিপুরার কি বলবো লেখা থাকতো ওই উপরে গেঞ্জির, যেটা টি শার্ট পরতো, ব্র্যান্ডিং থাকতো, কিন্তু খেলাধুলা করতো বাইরের ছেলে মেয়েরা। মানে ত্রিপুরার কোনো প্লেয়ার আদৌ খেলতো না, বাইরের থেকে প্লেয়ার নিয়ে ওরা খেলা বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, একটা ধরুন টিম যদি 11 জনের হয় বা 15 জনের টিম যায়, সেখানে দেখা গেছে 3 জন ত্রিপুরার ছেলে মেয়ে সিলেকশন করে না, জেলায় জেলায় সিলেকশন করে সেভাবে গুছিয়ে এবং সরকারের অনুমোদন নিয়ে যাওয়া, এইসব ছিল না। এটা খেলাধুলাটা কিছু মানুষের হাতের পুতুল হয়ে গেছিল, আর সঙ্গে ব্যবসা, বিজনেস পরিণত হয়েছিল। সে বিজনেস থেকে আমরা মুক্তি দিতে পেরেছি ত্রিপুরাকে। আজকে খেলাধুলা মানে হচ্ছে সততা, সৎ পথ। কেউ বলতে পারবে না আমার ছেলেকে 50,000 টাকা দেবো, আমার ছেলেকে পাঠাও, এই করার সুযোগ নেই। আমরা সবাই চোখ কান খুলে রাখছি, এবং এটা করলে যে করবে তার শাস্তি হবে। আমাদের সরকার করেছে, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের খেলার মন্ত্রী এটা করেছে, শাস্তির ব্যবস্থাও করে দিয়েছে। এই ব্যবস্থা আমরা করতে পেরেছি। উন্নয়ন কাকে বলে? উন্নয়ন তাকে বললে যেখানে সততা, নিষ্ঠা, ত্যাগ এগুলি থাকবে, তখনই ভালো কর্মযোগ্য হয়। আপনি একটা যজ্ঞ করতে বসলেন, সেখানে ত্যাগ, নিষ্ঠা কিছুই নেই, শুধু দেখানো, ছবি তোলার জন্য, এটাকে কর্মযোগ্য বলে না। আচ্ছা কমলবাবু বা কমলদা, আপনাকে একটা জিনিস আমরা আরো জানতে চাইবো, যে প্রত্যন্ত অঞ্চলে ত্রিপুরাতে কিন্তু স্পোর্টস ট্যালেন্ট অনেক আছে। আপনারা তাদের অন্বেষণ করে তাদেরকে ফ্রন্টে আনতে বা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে আরো উন্নত করে তার বিশ্বের দরবারে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনারা কি করছেন সেটা প্রশ্ন। আপনি দেখবেন জিমন্যাস্টিকের একটা মেয়ে এশিয়ান গেমস খেলে এসছে, এই কালকে পরশু মুখ্যমন্ত্রীজি সেখানে মঞ্চে তাকে ডেকে পুরস্কার দিয়েছে, এই কালকে 21শে জুগার। তো এরকম প্রত্যেক দিন কোনো না কোনো ছেলে মেয়ে বাইরে। বক্সিং মাত্র কমিটি হয়েছে, সেমিফাইনালে উঠেছে আমাদের রাজ্যের মেয়ে সরস্বতী নাথ, মেয়েটার নাম সরস্বতী নাথ। এরকম আমাদের রাজ্যের মেয়ে বক্সিং কমিটি হয়েছে, কতদিন হয়েছে? না স্যার, আমার প্রশ্ন হচ্ছে এই মেয়েটার বাড়ি কোথায় জানেন? নর্থে। আচ্ছা, নর্থে
প্রত্যন্ত গ্রামের মধ্যে এখন আমাদের খেলা পৌঁছে গেছে। আচ্ছা, সেটা আমরা জানতে এখন সেখানে আমাদের যারা ওইখানকার অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সরকারি অফিসাররা তারা প্রশিক্ষণ করাচ্ছে, আরো কোচের দরকার, আরো প্রতিভাবান যারা লোক আছে, অনেক কোচের রিটায়ার্ড হয়ে গেছে, যার ফলে একটু অভাব দেখা দিয়েছে, কিন্তু সেইটা পরিপূর্ণ হবে। আমাদের খেলাধুলার মধ্যে আগামী দিনে আপনি দেখবেন ত্রিপুরাতে কয়েকশো দীপা কর্মকার হবে, কয়েকশো, আমি বলছি। এখন খেলতে আসছে, গ্রামেগঞ্জে জনজাতিরা আসছে এবং জনজাতিরাই বেশি করে উৎসাহিত হচ্ছে। আমাদের রাজ্যের খেলাধুলা আগামী দিনে পাহাড়ি বাঙালি মিলে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। দেখবেন কোথাও কোনো রাজনীতি থাকবে না, খেলাধুলাতে রাজনীতি থাকে না, খেলাধুলা হয় খেলাধুলার সঙ্গে। না না, আপনি আমাকে মুদ্রা বিষয়টা বলুন যে সাধারণ প্রত্যন্ত অঞ্চলের যে প্লেয়াররা আছে বা অনেক দেখা যায় বাচ্চারা আছে খুব ট্যালেন্টেড খেলাধুলায়, সবাই তো পড়াশোনায় ট্যালেন্ট থাকে না, খেলাধুলার মধ্যে থাকে, তো ওদের আপনারা কিভাবে সামনে ধরে আনতে পারবেন বা আনছেন, বা ওদের জন্য আপনারা আদৌ কিছু করছেন, সেটা আমি জানতে চাই। আপনি তো জানেন ত্রিপুরা সরকার স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে একটা ট্যালেন্ট সার্চ করা হচ্ছে। সারা রাজ্যে প্রত্যন্ত গ্রামেগঞ্জ থেকে ছেলে মেয়েদেরকে কম্পিটিশন আনা হচ্ছে, স্কুল থেকে তুলে আনা হচ্ছে এবং কোচিং সেন্টারগুলি থেকে তুলে আনা হচ্ছে। সেখান থেকে তুলে এনে মহকুমার ভিত্তিক, জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক আনা হচ্ছে। এখান থেকে আবার বাছাই করে ন্যাশনালে পাঠানো হচ্ছে। এই ধরনের বিগত দিনে ছিল না। কিছু মানুষের হাতে গোনা প্লেয়ারকে বাইরে পাঠানো হতো, এখানে হার জিত হতো, এখানে সবকিছু হতো। এখন আমরা বলছি, আজকেও আমি একটা বক্সিং অ্যাসোসিয়েশনের মিটিংয়ে ছিলাম, সেখানে আমি বলেছি এবং তারাও স্বীকার করে নিয়েছে, তারাও বলছে যে হ্যাঁ আমরা করছি। আপনি বিশ্বাস করুন, প্রত্যেক ডিস্ট্রিক্টে বক্সিং এর কি বলে কন্টেস্ট হয়েছে। 200-250 বাচ্চারা বক্সিং খেলতে আসে। 40 লাখ লোকের মধ্যে যদি 8 ডিস্ট্রিক্টে আপনি হিসাব করুন, 200 বাচ্চা করে হয়, 8 দুগুণে 1600 বাচ্চার খেলাধুলা। আরো 2টা ডিস্ট্রিক্ট বাকি আছে, কোথাও 300 বাচ্চা হয়েছে। তো ওরা যে আসছে, ওদের ট্রান্সপোর্টেশন, আসা যাওয়ার যে খরচা, এটা অ্যাসোসিয়েশন এবং ওইখানকার লোকাল যারা আছে তারা বহন করছে এবং সরকারও বহন করছে। আগে এখান থেকে টিম যেতে হলে সরকার পয়সা দিত না, এখন পয়সা দেয়। আচ্ছা, কাউন্সিল থেকে প্রত্যেক অ্যাসোসিয়েশনকে টাকা দিচ্ছে, যার যেরকম ক্ষমতা আছে সে ক্ষমতার ভিতরে কাউন্সিল হিসাব করে টাকা দিচ্ছে। আগে 10,000 20,000ও দিত না, এখন 50,000 লাখে পৌঁছেছে, কোথাও লাখের উপরেও আছে। রিসেন্টলি যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠন হলো, তো এই বিষয়ে আপনি একটু বলুন তো, এই সংগঠন কিভাবে ত্রিপুরার অলিম্পিয়ানদের তৈরি করবে বা ভবিষ্যৎ নির্ধারণ করবে? দেখুন, বিগত দিনের অলিম্পিকের যারা পরিচালনা করেছিল, আপনারা দেখেছেন ব্যাটন নিয়ে, অলিম্পিক ব্যাটন যখন আসতো বাইরে থেকে, ফ্লাইটের এয়ারপোর্টের মধ্যে কে ব্যাটন নেবে, কে ব্যাটন নেবে, দাঁড়িয়েও হাতাহাতি হয়ে গেছে, হয়েছে কিনা এয়ারপোর্টে। এখন কিন্তু এটা আর হবে না, বন্ধ হয়ে গেছে। এখন ব্যাটন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে নেবে, যিনি সভাপতি উনি নেবেন। যা আছে রুলস রেগুলেশনে, যা আছে নিয়মে, যা আছে তাই হবে, তাই হবে। ব্যাটন নিয়ে, মশালটা নিয়ে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে, দৌড়াদৌড়ি। এইটা থেকে আমরা মুক্তি দিয়েছি এবং এই অলিম্পিক অ্যাসোসিয়েশন এখন প্রেসিডেন্টকে দীপা কর্মকার, অলিম্পিয়ান, পদ্মশ্রী, তাকে আমরা প্রেসিডেন্ট করেছি। আমরা আগে কে ছিল? গোপাল রায়। বুঝতে পেরেছেন তো, আমাদের যে অলিম্পিয়ান সেই তো আজকে ত্রিপুরা রাজ্যের খেলাধুলাতে খেলাধুলার লোকই পরিচালনা করছে। মানে আর এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নাই, ইনফ্লুয়েন্স নেই। হ্যাঁ, পলিটিক্যাল সমাজের লোক আছে, সমাজের লোক ছাড়া চলবে না। বিভিন্ন লোক আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই অনেক আছে, কিন্তু এই তারা না থাকলে আবার চলবেও না অর্গানাইজেশন। আচ্ছা, তাদেরকে দরকার জনপ্রতিনিধি দরকার। তারা আসলে কি হয়, জনগণের পক্ষ থেকে তাদের
বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি সেই ইনস্টিটিউশন বলতে পারে। বলতে পারে। সেগুলি আছে, সেগুলি থাকবে, না থাকলে হবে না। কিন্তু যারা আছেন তারা ওই খেলাধুলার জন্য সময় দিচ্ছেন, তার যে ইনস্টিটিউশনের জন্য সময় দিচ্ছেন। আগে কি ছিল, 6 মাস পর আসতো আমি প্রেসিডেন্ট, কি দেখা গেল ওনার আর 6 বছরে দেখা নেই। মানে 6 মাস পর আসলে দেখা যেত, একবার দুইবার দেখা যেত, আর 6 বছরের জন্য তারা জানি কোথায় যেত, কিরকম জানি তাদের ছিল। কমিটির প্রেসিডেন্ট আসেনি, উপস্থিত সংখ্যা 3, কমিটিগত 21। এখন কমিটি 21 জন যদি কমিটি হয়, 40 জনের কমিটি, যার যত জনের কমিটি সবার উপস্থিতি। প্রত্যেক জেলার কমিটিগুলি, আবার জেলায় জেলায় কমিটি আছে জানেন তো। এখন প্রত্যেক ইনস্টিটিউশনের জেলায় জেলায় কমিটি হয়েছে। তারা সঠিকভাবে কাজ করছে কিনা আপনারা কি মনিটরিং করছেন? একবারে আমাদের তরফ থেকে পুরো স্পোর্টস সেলের মাধ্যমে আমরা মনিটরিং করি, অন্যায়ের বরদাস্ত করি না। প্লেয়ারের সঙ্গে, খেলাধুলার সঙ্গে কোন রকম দুর্ব্যবহার, প্লেয়ারের মন খারাপ হয় এরকম ব্যবস্থা করে না আমরা। ত্রিপুরা রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর যত ক্ষমতা খেলাধুলার সব উনি লাগিয়ে দিয়েছেন। আচ্ছা স্যার, নারী সশক্তিকরণ এইটা কথাটা অনেক শোনা যায় এই সরকারে, আমাদের নারীদের সশক্তিকরণ। আমি জানতে চাইবো যে খেলাধুলার এই পর্বে বা খেলাধুলার ফিল্ডে মহিলাদের কিরকম পার্টিসিপেশন দেখতে পাচ্ছেন? খুব ভালো, খুব ভালো, 50-50 আমি দেখছি। কোথাও দেখা যায় 70-30, দেখা যায় ছেলে 30 জন, মেয়ে 70 জন, এরকম আছে প্রচুর। বাস্কেটবলের কোর্ট হচ্ছে, জিমন্যাস্টিক হল হবে নতুন, সুইমিং এর ব্যবস্থা আরেকটা হচ্ছে, মানে আধুনিক ব্যবস্থা। এই তো জিমন্যাস্টিকের নতুন ম্যাট ট্যাট যা আছে, পুরো পরিবেশ খেলাধুলা নিয়ে আমার মুখ্যমন্ত্রী, আমি বারবার বলি, আমার মুখ্যমন্ত্রী বললে আবার এটা ঠিক হবে না, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত উনি মনিটরিং করছেন এবং মন্ত্রী টিঙ্কু বাবু মনিটরিং করছেন, ডাইরেক্টর সাহেব বলুন, সেক্রেটারি, সবাই ইনভলভ হয়ে। আপনি দেখবেন সুইমিং এর জন্য উমাকান্ত যেটা পুরনো আছে এটা সংস্কার করে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। কালকেও উমাকান্ত স্কুলে সুইমিং এর একটা কি বলবো কন্টেস্ট হয়েছে, পানি সাগর হয়েছে, সুইমিং পুল প্রত্যেক জেলাতে করার প্ল্যানিং আছে। এছাড়াও রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার খেলাধুলা আগের থেকে অনেক অনেক গুণ বেশি। এত আমরা খুশি না, আমার বলছি এত আমরা খুশি না, মানে আমাদের আরো চাহিদা, এবং আরো চাহিদার জন্য আমরা সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলছে, আমরা কথা বলছি। এবং এই মুহূর্তে 4টা ন্যাশনাল গেম হয়ে গেছে, আরো হবে, প্রস্তাব চলছে একের পর এক। ভারতের বুকে নর্থ ইস্টের ত্রিপুরা কোথায় ছিল, কোথায় আছে এখন। আরসিসির জায়গায় আপনি কি বলবো, স্বামী বিবেকানন্দ ময়দান দেখুন, গেট টেট লাগিয়ে পুরো একটা পরিবেশ সৃষ্টি করেছে, খেলাধুলার ময়দান হয়েছে। এই ব্যবস্থা আমরা করতে পেরেছি, শুধু আগরতলায় না, সোনামুড়ায়, খোয়ায়, তারপরে বলবো ধর্মনগর, কমলপুর, সব জায়গায় এখন খেলাধুলার উন্নতি হচ্ছে, আগামী দিনে হবে। তো আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আমাদের ইনকোয়ারি ছিল বা জানার ইচ্ছা ছিল আরএলডি পার্টির আত্মপ্রকাশের ব্যাপারে, কিন্তু আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা ত্রিপুরা ডেভেলপমেন্টের চিত্রটাও একটু দেখে নিলাম। বিশেষ করে যেহেতু আপনি খেলাধুলার সঙ্গে জড়িত আছেন, খেলাধুলার একটা ছোট একটা আপনি তথ্য দিয়েছেন মোটামুটি, যে কিরকম কাজ হচ্ছে, কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে এবং আগামীতে আপনাদের কিভাবে উন্নয়ন হচ্ছে বা বিভিন্ন প্রজেক্টগুলি আসছে, খেলাধুলা আসছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিটগুলি হতে যাচ্ছে, সেগুলির ব্যাপারেও আমরা ভবিষ্যৎ আশাবাদী যে এগুলি হবে একদিন ত্রিপুরা, আপনার কথা শুনে। তো এই ছিলেন আমাদের প্রিয় কমলদেব, যিনি আবারও বলে দেই উনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির একজন পুরনো মানে কারিগর বলতে কার্যকতা বলছি না, যিনি তৈরি করেন তিনি হচ্ছেন কারিগর।
উনি ভারতীয় জনতা পার্টির অনেকটা শেপ দিয়েছেন। অনেক লোক, অনেক বিধায়ক, অনেক মন্ডল নেতা ওনার হাত ধরে কিন্তু বিজেপিতে এসেছেন। অনেক যুব নেতাও ওনার বহু 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 পেছনে ওনার হাত ধরে বিজেপিতে এসেছেন। অনেক লোককে উনি জয়েন করিয়েছেন। অনেক প্রতিভাবান মানুষকে কথা বলে ওনার পার্টিতে আনা, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং। আপনি সেটা করে দেখিয়েছেন আশাটা, আর মোদিজির বার্তাটা উনি পৌঁছে দিয়েছেন। তো কমল দা, আমাদের এত সময় দেওয়ার জন্য দল সাহস দিয়েছে বলে, দলের শক্তি পেয়েছি বলে করতে পেরেছে। আমার কিছু না, আমি দলের লোক। দল যেখানে আমি পার্টি প্রশংসা করছি না, আমি আমি কিন্তু ওনার প্রশংসা করছি যে ব্যক্তিগতভাবে উনি যে পার্টির সঙ্গে কাজ করছেন খুব ডেডিকেশনের সঙ্গে কাজ করছেন, এবং সত্যি ওনাকে মানুষ ভালোবাসে এবং ফলো করে। ব্যক্তিগতভাবে ওনার প্রশংসা করছি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এত সময় দিয়েছেন, আজকে দা সোশ্যাল বাংলা চ্যানেলকে সময় দিয়েছেন, আপনার সঙ্গে এতক্ষণ বসে কথা আপনাকে বলেছি। ধন্যবাদ। আপনার এই ধরনের আলাপ আলোচনার যে ধরন, আপনি খুব বড় ধরনের সাংবাদিক মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে, সেটা আপনার মানে বড় দৃষ্টিভঙ্গি। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবারও নিয়ে আসবো কোনো সেলিব্রিটি বা কোনো অ্যাচিভারকে আমাদের এই পর্দায়। সবাই ভালো থাকবেন ততক্ষণ, সবাইকে নমস্কার। নমস্কার।